হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিন্তু তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আগের দিন আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল দেখিয়েছিলাম। অ্যাম্পিয়ার সার্কিটের ল, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হয় এবং সার্কিটের ল সম্পর্কে পুরো ডিটেলস আমি আলোচনা করেছি এবং তার একটা অ্যাপ্লিকেশনও করিয়েছিলাম, তাই না? তো আজকে অ্যাপ্লিকেশন নাম্বার 2, মানে অ্যাম্পিয়ার সার্কিটের লই আমরা পড়াচ্ছি। তার অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছিলাম। আগের দিন একটা অ্যাপ্লিকেশন করানো হয়েছে, আজকে সেকেন্ড অ্যাপ্লিকেশন। সেটা অ্যাপ্লিকেশনটা কি? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট সলিনয়েড। একটি দীর্ঘ রিজু সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান আমরা ক্যালকুলেট করব। তার আগে আমাদের তোমাদের বলে রাখি যে অ্যাম্পিয়ার সার্কিটের লটা কি বলেছিলাম, যে এটা একটা সাপোজ ধরো বদ্ধ লুপ। এই বদ্ধ লুপে কারেন্টটা আছে সাপোজ আই। তাহলে এই বদ্ধ লুপের প্রত্যেকটা পয়েন্টে তাহলে এই পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা এই বদ্ধ লুপটাকে কনসিডার করেছি। এটা আমরা বলবো অ্যাম্পিয়ার সার্কিট, আমরা বলবো এটাকে অ্যাম্পিয়ার বদ্ধ লুপ বলবো। এটা হচ্ছে অ্যাম্পিয়ার বদ্ধ লুপ। তাহলে ওই বদ্ধ লুপের প্রত্যেকটা পয়েন্টে আমরা বি ভেক্টর ও ডিএল ভেক্টরের কি নিয়েছিলাম, ডট প্রোডাক্ট করেছিলাম। বি ভেক্টর ডট ডিএল ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়েছিলাম এবং সমগ্র এই লুপের জন্য আমরা কি বের করেছিলাম, সমগ্র লুপের জন্য আমরা বলেছিলাম যে লুপটা ক্লোজ, তার জন্য ক্লোজ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু হয়ে যায় μ0 টাইমস কত, μ0 ইনটু ওই বদ্ধ লুপে কতটা কারেন্ট আছে, এই বদ্ধ লুপে আমরা কারেন্টটা দেখতে পাচ্ছি আই। তাহলে হচ্ছে বদ্ধ লুপে মোট কারেন্ট। এটা ছিল আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের ল। আমরা জাস্ট বিষয়টা তোমাদেরকে একটু বলে দিলাম যাতে করে তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এরপর আমরা তোমাদেরকে সলিনয়েড পড়ার আগে একটা বেসিক জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আগে দেখেছিলাম যে একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, একটা বৃত্তাকার কুণ্ডলী, এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র কেমন হবে, চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কেমন হবে, আমরা দেখো এই ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে কারেন্টের ডাইরেকশন আমাদের এই বরাবর আসছে, কারেন্টটা ডাকছে এই বরাবর যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই লুপে যেদিকে কারেন্টটা, তাহলে আমরা তোমাদেরকে দেখাচ্ছি সাপোজ ধরো এটা একটা বদ্ধ লুপ। এই বদ্ধ লুপের কারেন্টটা আমরা নিচে এইভাবে নিচে আসছে, এইভাবে কারেন্টের ডাইরেকশন এরকম ভাবে হচ্ছে। তো যেদিকে কারেন্টের ডাইরেকশন ওইদিকে আমরা এইভাবে আঙুলগুলোকে ধরবো কারেন্টের ডাইরেকশন দিকে। তাহলে বুড়ো আঙুল নির্দেশ করবে বি ভেক্টরের অভিমুখ নির্দেশ করবে, ঠিক আছে? ওই লুপে বি ভেক্টরের অভিমুখ। তাহলে এখান থেকে নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ডাইরেকশন আমরা এইভাবে ধরলাম আঙুলগুলোকে, তাহলে এইদিকে হচ্ছে বলরেখার অভিমুখ হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বলরেখাগুলো এই বরাবর যাচ্ছে, বোঝা গেছে? এই বলরেখাগুলো এইভাবে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সব বলরেখা। এখন বলরেখাগুলো কখনো আমরা বলেছিলাম যে চৌম্বক বলরেখা কখনো ছেদ যুক্ত হয় না, মানে আমরা বলতে চাইছি যে এটা সবসময় ক্লোজ হয়। তাহলে এটা কোথায় মিট করবে? দেখো এটা অসীমে চলে গেছে, মানে অনেক দূর গিয়ে এখানে মিট করছে, এইভাবে বদ্ধ আছে, কিন্তু বদ্ধ আছে। এগুলো দেখানো হয়নি কারণ এর ব্যাসার্ধ অনেক বড় ব্যাসার্ধ, ঠিক আছে? এগুলো কমপ্লিট করতে গেলে অনেকটা আমাকে জায়গা কভার করতে হবে। তার জন্য আমরা এটাকে এভাবে ইনকমপ্লিট দেখানো হয়েছে, ঠিক আছে? আসলে কিন্তু প্রত্যেকটা বদ্ধ আছে, প্রত্যেকটা বলরেখাই কিন্তু বদ্ধ হবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো, তাহলে এটা একটা লুপের জন্য আমাদের বলরেখাগুলো দেখানো হয়েছে। যখন এই পাশাপাশি কয়েকটা লুপ যখন খুবই ঘনবদ্ধভাবে মানে এই লুপগুলো এর পাশে একটা লুপ, এর পাশে একটা লুপ, এর পাশে একটা লুপ, এইভাবে যখন ফর্ম করবে তখন সেটাকে আমরা বলবো সলিনয়েড। যখন পাশাপাশি অনেকগুলো লুপ পরপর থাকবে। এবং দীর্ঘ সলিনয়েড সেটাকে বলবো, মনে রাখো, দীর্ঘ সলিনয়েড মানে হচ্ছে যে এর ব্যাসার্ধ, ধরো এর ব্যাসার্ধ হচ্ছে, আমরা সাপোজ এখানে দেখাচ্ছি যে এই লুপটার ব্যাসার্ধ হচ্ছে এ, আর এই লুপের পাশে অনেকগুলো পর লুপ আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই লুপের, যখন আমরা বলবো যে এরকম যখন একটা আমাদের আকৃতি ফর্ম করবে, যখন এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বৃত্তাকার লুপ আছে আর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই যে লুপের যে ব্যাসার্ধ, যদি বলি লুপের ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে যদি এটা হয় যে লুপের দৈর্ঘ্য তার ব্যাসার্ধ অপেক্ষা অনেক বেশি হয়, লুপের ব্যাসার্ধটা তার দৈর্ঘ্য অপেক্ষা যদি অনেক ছোট হয়, এবং লুপগুলো যদি খুবই কাছাকাছি ঘন সন্নিবদ্ধভাবে থাকে, খুবই কাছাকাছি থাকে, তাহলে আমরা সেটাকে বলবো
দীর্ঘ সলিনয়েড। ঠিক আছে, তাহলে কি বললাম যে লুপটা দৈর্ঘ্য অনেক বেশি হতে হবে, কার তুলনায় বেশি হতে হবে, লুপটা দৈর্ঘ্য যে কোনো একটা বৃত্তাকার লুপের ব্যাসার্ধ অপেক্ষা অনেক বেশি হতে হবে, এবং লুপগুলো খুবই কাছাকাছি অবস্থান করবে। তোমার খালি চোখে মনে হবে জানো ঠিক গায়ে গায়ে লেগে আছে, কিন্তু অ্যাকচুয়ালি গায়ে গায়ে লেগে দেয়, সামান্য একটু ছেদ থাকবে। ঠিক আছে, একটু সেপারেট থাকে। তাহলে আমরা সেইভাবে আমাদের লুপগুলোকে পর রাখা হয় এবং সেটা একটা সলিনয়েড ফর্ম করে। তাহলে আসলে এটা হচ্ছে একটা সলিনয়েড। আমরা যদি সিম্পলি একটা ছবি ড্র করে দিই, তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে এইভাবে দেখাচ্ছি আমরা। এই বৃত্তাকার লুপগুলো এইভাবে আছে, হ্যাঁ, এটাতে কারেন্ট এন্টার করছে, তাহলে কারেন্টটা আমাদের এইভাবে যাচ্ছে। প্রত্যেকটা লুপে কারেন্টকে আমরা দেখে দিলাম। এটা ভেতরের দিকে, হ্যাঁ, এটা সামনে, আর এটা ভেতরের দিকে আছে, এই পার্টটা ভেতরে, এটা সামনের দিকে আছে, এগুলো সামনে, এটা ভেতরে আছে। তাহলে আমাদের এইভাবে চলতে থাকবে। এখন তাহলে আমাদের মনে রাখো যে ভেতরে চৌম্বক বলরেখাগুলো ভেতরে, যেহেতু এই লুপগুলো না, এই লুপগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং অনেকটা বড়, সলিনয়েডটা অনেকটা বড়, তার ব্যাসার্ধ অপেক্ষা অনেকটা বড়, তার জন্য ভেতরে চৌম্বক বলরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল এবং সমুদ্রবর্তী হয়। মানে আর বলতে চাইছি যে ভেতরে বলরেখাগুলো ঠিক এরকম দেখাচ্ছি। ভেতরে চৌম্বক বলরেখাগুলো ঠিক আমাদের সমান্তরাল এবং সমুদ্রবর্তী হয়। মানে ভেতরে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু সুষম হয়, ভেতরে চৌম্বক ক্ষেত্র সুষম আকৃতির হবে। ঠিক আছে, তাহলে এটাতে কারেন্ট যাচ্ছে আই, আর এদিকে কারেন্ট আমরা বেরিয়ে যাচ্ছে। এদিকে কারেন্ট আই বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা লুপগুলো যেহেতু আবার বলি লুপগুলো খুব কাছাকাছি আছে, তার জন্য, এবং সলিনয়েডটা অনেকটা লম্বা ধরে নিচ্ছে আমরা, অনেকটা বড়, দীর্ঘ, অসীম ভাবতে পারো। এক্ষেত্রে বলরেখাগুলো আমাদের খুবই স্ট্রেট লাইন হয় মিডিলে। এদের ভেতরে যে চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে পরস্পর সমান্তরাল এবং সমুদ্রবর্তী। ভেতরে যেটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। মানে ভেতরে প্রত্যেকটা পয়েন্টে বি এর মান সমান, ভেতরে প্রত্যেকটা পয়েন্টে বি এর মান সমান থাকে এবং অভিমুখ একই দিকে থাকে। কোন দিকে? অভিমুখটা হচ্ছে এর অ্যাক্সিস কোন দিকে? তাহলে এটা আমরা যদি বলি একটা লুপ, তাহলে এর অ্যাক্সিস হচ্ছে, আমরা যদি কেন্দ্রবিন্দুতে একটা লাইন টানি সেটা হচ্ছে অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিস এদিকে পাস করছে, এদিকে অ্যাক্সিস পাস করছে। তাহলে অ্যাক্সিসের আমরা বলবো যে অ্যাক্সিস বরাবর এই চৌম্বক বলরেখাগুলো অ্যাক্সিস বরাবর থাকে। ওকে, তাহলে এটা আমরা সলিনয়েড দেখে দিলাম। ভেতরে আমরা কি বললাম যে ভেতরে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমাকে সুষম চৌম্বক ক্ষেত্রের ভেতরে কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা জানতে হবে। একটা কথা মনে রাখো যে বাইরে চৌম্বক ক্ষেত্র নেই, হ্যাঁ বাইরে চৌম্বক ক্ষেত্র আছে, কিন্তু বাইরে চৌম্বক ক্ষেত্রের মানটা খুবই নগণ্য, খুবই নগণ্য, বি এর মান খুবই নগণ্য বাইরে। আমরা কেন নগণ্য আমরা পরে আলোচনা করছি, আগে শুনে রাখো। বি এর মান নগণ্য হয়। তাহলে আইডিয়াল সলিনয়েডের জন্য বাইরে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 0 হয়। ফর কার? আদর্শ সলিনয়েডের জন্য, আদর্শ সলিনয়েড, ফর আইডিয়াল সলিনয়েড। বি এর মান বাইরে কত? 0। ভেতরে কি বললাম? ভেতরে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন আমাকে ভেতরে চৌম্বক ক্ষেত্র কতটা তৈরি হচ্ছে সেই ভেতরে চৌম্বক ক্ষেত্রের মানটা ক্যালকুলেট করতে হবে। এর জন্য আমরা কি করছি দেখো, এর জন্য আমরা ধরে নিচ্ছি, দেখো শেপটাকে আমরা এইভাবে ধরে নিচ্ছি, করসপন্ডিং শেপটাকে, মানে এটা শেপটাকে এরকম ভাবে ধরছি। কেমন দেখো, এই পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে এই পয়েন্টটা আমাদের কারেন্টটা বাইরের দিকে বেরিয়ে আসছে, মানে বোর্ডের বাইরে, এইভাবে বোর্ডের বাইরে বেরিয়ে আসছে, আর এখানে কারেন্টটা কি হচ্ছে? ভেতরে ঢুকছে, বোর্ডের ভেতরে ঢুকছে। তার জন্য আমরা উপরের লাইনটাকে, এই লাইনটাকে এইভাবে ভাবছি। তাহলে উপরের আমরা যেহেতু বোর্ডের বাইরে বেরিয়ে আসছে, তাহলে এটাকে আমরা ডট দিয়ে বোঝাচ্ছি, আর এখানে আমাদের আছে ক্রস, বোর্ডের ভেতরে ঢুকছে কারেন্টটা, লুপটা, তাহলে আমরা এইভাবে দেখাচ্ছি। সিমিলারলি এটা ডট, এটা আমরা বলছি ক্রস। ঠিক আছে, তাহলে বাকি এই পোর্শনটাকে কমপ্লিট হয়েছে, আমরা কমপ্লিট পুরো পোর্শনটাকে দেখাচ্ছি না, আমাদের দরকার নেই। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট আমরা এইভাবে করে নিই কিছুটা, ডট, এটা ক্রস,
ওকে, তাহলে এটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত যাচ্ছে, এটা ইনফাইনাইট সলিনয়েড, হ্যাঁ এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে এরকম ভাবে। আমরা অসীম সলিনয়েডের জন্য বলছি, দীর্ঘ সলিনয়েড হতে হবে। ওকে, এখন আমরা ভেতরে আমরা অ্যাক্সিস কোন দিকে, সলিনয়েড অ্যাক্সিস এদিকে অ্যাক্সিস পাস করছে, অ্যাক্সিসটা কোন দিকে, এই বরাবর। তাহলে আমরা ভেতরে কোন একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করব। তাহলে ভেতরে যদি চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করি, তার জন্য আমরা কি করব, আমরা একটা বদ্ধলুপ চিন্তা করছি। আমরা এখানে আর কয়েকটা পয়েন্ট নিয়ে নিই না হলে। বোঝা যাচ্ছে কারেন্টটা ঠিক এইভাবে আসছে, আগে বললাম এটা কারেন্টের ডাইরেকশন, এটা কারেন্টটা এইভাবে আসছে, আর বড় রেখাগুলো এই বরাবর যাচ্ছে, ভেতরে বড় রেখাগুলো। এখন আমরা ধরে নিচ্ছি যে ভেতরে, ঠিক সলিনয়েডের ভেতরে আমরা একটা বদ্ধলুপ চিন্তা করছি, অ্যাম্পিয়ার বদ্ধলুপ। কেমন, ধরো সাপোজ অ্যাক্সিসের উপর দিয়ে পাস করছে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা অ্যাক্সিসের উপর দিয়ে পাস করছে। আমরা এ বি সি ডি এটা একটা আয়তকার বদ্ধলুপ চিন্তা করলাম। তাহলে এটা আমাকে কোথাও ম্যাগনেটিক ফিল্ড বের করতে হলে অবশ্যই অ্যাম্পিয়ার, যেহেতু আমরা এটা অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্রে প্রয়োগ করাচ্ছি, তাহলে আমাকে কোথাও যদি চৌম্বক ক্ষেত্রে বের করতে হয়, তাহলে আমাকে সেক্ষেত্রে একটা বদ্ধলুপ কনসিডার করতে হবে। তাহলে কোথায় আমরা চৌম্বক ক্ষেত্রে বের করছি, আমরা সলিনয়েডের কোথায়, অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে যাচ্ছি। ঠিক আছে, তার আগে আমরা এবিসিডি হচ্ছে অ্যাম্পিয়ার বদ্ধলুপ। তারপর আমি বলি যে এই যে ধরো সলিনয়েডের এই দৈর্ঘ্যটা, এই সলিনয়েডের মোট দৈর্ঘ্য হচ্ছে এল, সলিনয়েডের দৈর্ঘ্য কত, এল, এটা হচ্ছে সলিনয়েডের মোট দৈর্ঘ্য। আর এগুলো কতগুলো পাক আছে, এল দৈর্ঘ্যে মোট যে পাক সংখ্যা সেটা বলছি আমরা এন। আমরা বলি কি সলিনয়েডের মোট দৈর্ঘ্য হচ্ছে এল এবং পাক সংখ্যা হচ্ছে, মোট পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হবে আমাদের এল বাই এন। মোট পাক সংখ্যা মোট পাক সংখ্যা কত, এন বাই মোট দৈর্ঘ্য, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এনটা কি বললাম, লিখে দিই, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ওকে, আমাদের এই বিষয়টা একটু জেনে নিলাম। নেক্সট আমরা যাচ্ছি, ধরো আমরা আছে এবি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, এবি বাহুর দৈর্ঘ্য কত, স্মল এল। তাহলে এই এবি বাহুর দৈর্ঘ্যে কতটা পাক আছে সেটা ক্যালকুলেট করব। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবি দৈর্ঘ্যে কটা পাক আছে, 1 2 3টে পাক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা 3টে পাক ধরবো না, আমরা একক দৈর্ঘ্যে পাক জানি কত, এন, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা আছে এন। তাহলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে, তাহলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা লিখবো আমরা, তাহলে লিখতে পারি এল দৈর্ঘ্যে পাক সংখ্যা ইকুয়ালস টু এন ইন্টু এল, এন ইন্টু এল। তাহলে এই এবি দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারলাম। এখন আমরা বদ্ধলুপ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার বদ্ধলুপ, আমরা বদ্ধলুপে আমরা চৌম্বক ক্ষেত্রে এই পয়েন্টটা এবির উপর আমরা কোন একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তাহলে কি করছি আমরা, প্রথমে দেখো লুপটা যেটা আছে সেটা হচ্ছে এ বি সি ডি, এটা একটা আয়তকার বদ্ধলুপ। আমরা বলছি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু আমরা কত জানি, মিউ জিরো ইনটু কত, ওই বদ্ধলুপে কতটা কারেন্ট আছে, তাহলে একটা পাকে কারেন্টের মান কত, আই। তাহলে এরকম এই যে এবি দৈর্ঘ্যে কতটা পাক আছে, এনএল। তাহলে আমরা বলছি এনএল এতগুলো পাক সংখ্যা ইনটু একটা পাকে কারেন্ট আছে কত, আই। তাহলে এনএল ইনটু আই। এই জায়গাটা খুব বোঝার আছে, এই জায়গাতে অনেক স্টুডেন্ট ভুল হয়। কি বললাম, এবি দৈর্ঘ্যে পাক সংখ্যা কত আছে, এনএল, আর একটা পাকে কারেন্ট কত, আই। তাহলে এখানে মোট কতটা কারেন্ট আছে, এই বদ্ধলুপে মোট কতটা কারেন্ট আছে, এনএল ইনটু আই। আশা করছি বুঝে গেছো। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে, আমরা এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর নিচ্ছি, প্লাস তারপর যাচ্ছি বি থেকে সি, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর নিচ্ছি, প্লাস সি থেকে আমাদের ডি, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, প্লাস আবার ডি থেকে এ, কত লিখবো আমরা, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু কত, মিউ জিরো এনএল আই, এনএল আই। এখন দেখো খুব মজার জিনিস হচ্ছে যে লাইন অফ ফোর্স গুলো সবসময় এইদিকে আছে, এই লাইন এই বরাবর, তাই না, এদিকে লাইন অফ ফোর্স, ছাড়ো মনে ওটা মাথায় রাখো, এটা এদিকে লাইন অফ ফোর্স কাজ করছে এইভাবে, ঠিক আছে।
তাহলে আমরা বলতে পারি দেখো যেদিকে এবি ডাইরেকশন এবির উপর যদি আমরা ডিএল কনসিডার করি, ডিএল ছোট্ট একটা ডিএল কনসিডার করছি, ডিএল এর উপর আমরা একটা এ লাইনের উপর একটা ডিএল কনসিডার করছি, এদিকে ডিএল, এদিকে ডিএল, এদিকে ডিএল, আর সিমিলারলি এদিকে একটা ডিএল হবে, আমরা এদিকে ডিএল হবে, ছোট্ট একটা ডিএল। তাহলে আমাকে বলো যে বি ভেক্টর কোন দিকে আছে, লাইন অফ ফোর্স গুলো এদিকে যাচ্ছে, এদিকে লাইন অফ ফোর্স এদিকে যাচ্ছে, বললাম না যে সুষম হয়। তাহলে বি ভেক্টর আর ডিএল ভেক্টরের এই লাইনের উপর কত অ্যাঙ্গেল, কত 0 ডিগ্রি, কারণ যেদিকে ডিএল সেদিকে বি এই বড় বড় কাজ করছে, তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এটা লিখবো এ থেকে বি, বি এর মানটা কি, তাহলে বলবো বি ডিএল cos 0 ডিগ্রি। সিমিলারলি তাহলে বি থেকে সি, বি থেকে সি কোন হচ্ছে, বি থেকে সি ডিএল, দেখো বি থেকে সি বরাবর ডিএল এইদিকে আর বি ভেক্টর কাজ করছে এদিকে, তাহলে কত লিখবো আমরা, তাহলে বি থেকে সি লিখবো বি ডিএল cos 90, কারণ ডিএল ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছি লাইনটা। দেখো এইদিকে বি ভেক্টর আর ডিএল ভেক্টর এইদিকে, আর এইদিকে বি ভেক্টর, অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা সি থেকে ডিতে যাচ্ছি, কত হবে, সি থেকে ডিতে যেটা যাব সেটা হচ্ছে ওকে, দেখো আমরা সি থেকে ডিতে যাচ্ছি, সি থেকে যদি ডিতে যাই তো সি থেকে ডি আমরা কি বললাম, আউটসাইডের চৌম্বক ক্ষেত্র কত হয়, আউটসাইডের চৌম্বক ক্ষেত্র জি, কার জন্য, আউটসাইডের চৌম্বক ক্ষেত্র 0 হবে, সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র প্রায় 0 হয়। আইডিয়াল সলিনয়েডের জন্য আমরা বললাম যে আইডিয়াল সলিনয়েডের জন্য বি এর মান 0। তাহলে আমরা কত লিখবো, সি থেকে ডি তে বি এর মান 0, তাহলে আমরা এটার জন্য কত লিখবো, এটার জন্য এই টার্মটার জন্য কত লিখবো 0, কারণ বি এর মান 0, তাহলে 0 পেলাম, প্লাস এ থেকে ডি এর দিকে তাকাও, সিমিলারলি এ থেকে ডি এর দিকে তাকাও, তাহলে বা ডি থেকে এই দিকে, ডি থেকে এই দিকে তাকাও, ডিএল ভেক্টর নিচের দিকে আর বি ভেক্টর কাজ করছে এইদিকে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি, বিডিএল cos 90 ইকুয়াল টু মিউ 0 এনএলআই, মিউ 0 এনএলআই। তাহলে এই মানটা কত পাচ্ছি আমরা, আমরা বললাম যে ভেতরে এ থেকে বি প্রত্যেকটা পয়েন্টে বি এর মান সমান, কেন, ভেতরে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তো সুষম চৌম্বক ক্ষেত্র যদি তৈরি হয় তাহলে বি এর মানটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, পাচ্ছি ডিএল, ডিএল মানে কত, এ থেকে বি cos 90 0, এটা 0, আর বি ডিএল এটাও পাচ্ছি কত, এটাও 0, তাহলে পাচ্ছি কত, মিউ 0 এনএলআই। এখন বি এ থেকে বি, বি এ থেকে বি ডিএল মানে কত, এটা লিখবো বি ইন্টু এ থেকে বি এর দূরত্ব কত বললাম আমরা, এ থেকে বি এর দূরত্ব কত, এবি মানে এটা হচ্ছে এবি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, এবি দৈর্ঘ্য কত এল, তাহলে আমরা এটা লিখবো কত, এ থেকে বি ডিএল এর দৈর্ঘ্য হচ্ছে এল ইকুয়াল টু মিউ 0 এনএলআই। তাহলে এল এল কেটে যাচ্ছে, তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, বি ইকুয়াল টু মিউ 0 এনআই। খুব ইম্পর্টেন্ট রিলেশন, খুবই ইম্পর্টেন্ট রিলেশন, এখান থেকে অনেক ম্যাথমেটিক্স থাকে, দেখে নাও একবার সবাই। আমরা এটা পরে আলোচনা করব, এটা পরে আলোচনা করব। তাহলে কি পেলাম, তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভেতরে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু লিখবো মিউ 0 স্মল এন মানে কত, স্মল এন মানে ক্যাপিটাল এন মোট পাক সংখ্যা বাই মোট দৈর্ঘ্য ইনটু আই, এটাকে এইভাবে আমরা লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। স্মল এনটা কি, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, সেটা হচ্ছে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল। এখন তাহলে আমরা ভেতরে চৌম্বক ক্ষেত্র কি পাচ্ছি, দেখো ভেতরে চৌম্বক ক্ষেত্র সুষম পাচ্ছি, দেখো বি এর মান কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সুষম, একটা কনস্ট্যান্ট, এই মানটা কনস্ট্যান্ট, অবভিয়াসলি এই মানটা কনস্ট্যান্ট, তাহলে ভেতরে একটা সুষম চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। আমরা বলতে চাইছি সুষম মানে হচ্ছে যে ভেতরে চৌম্বক আমাদের সলিনয়েড, দীর্ঘ সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মানটা সব জায়গায় একই থাকে, সব জায়গায় একই থাকে। তাহলে সলিনয়েডের ভেতরে এটা, হ্যাঁ, তাহলে এটা বলছি আমরা বি ইনসাইড, তাহলে আমরা এটাকে লিখে দিই এভাবে যে বি ইনসাইড কত, মিউ 0 এন আই। তাহলে সলিনয়েডের প্রান্তে কত হয়, একটা সলিনয়েড যদি বলি সাপোজ ধর এটা সলিনয়েডের প্রান্ত, ঠিক আছে,
আমরা সলিনয়েডের এটা হচ্ছে প্রান্ত আর এটা হচ্ছে ভেতর। তাহলে প্রান্তে কত হবে, ভেতরে আমরা পেয়ে গেলাম বি ইনসাইড, আর প্রান্তে কত হবে দুই প্রান্তে যেটা সলিনয়েডে হয়ে যায় আমাদের, তাহলে আমরা বলছি ইনসাইড সলিনয়েডের দুই প্রান্তে বি এর মানটা কত হয়, যে কোনো একটা মান প্রান্তে হবে বি ইন্ড হবে, প্রান্ত বিন্দুতে হয়, মনে রাখো μ0ni/2 মানে অর্ধেক হয়ে যায়, একটু মনে রাখতে হবে এই ফর্মুলাটা, ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেশনে যাচ্ছি না, আমাদের প্রমাণ আছে, যদি আমরা প্রমাণ করে দেখাবো না। কি বললাম যে ইনসাইডে μ0ni আর আউটসাইডে জাস্ট ইনসাইডের অর্ধেক হয়ে যায়। কারণ কি দেখো, কারণ তো যদি দেখি তাহলে আমরা ভেতরে চৌম্বক ক্ষেত্রগুলো প্রায় স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন। আমরা দীর্ঘ সলিনয়েডের জন্য অবশ্যই স্ট্রেট লাইন হয়, কিন্তু বাইরে দেখো বলরেখাগুলো কি অনেকটা দূরে ছড়িয়ে যাচ্ছে, অনেকটা দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে এইভাবে। তাহলে ভেতরে চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব অনেক বেশি, কিন্তু বাইরে প্রান্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ঘনত্বটা কমে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব প্রান্ত বিন্দুতে কমে যায়, ভেতরে আমাদের কি অনেকটা বেশি থাকে, তাই না, প্রান্ত বিন্দুর তুলনায়, তার জন্য আমাদের অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা যদি অনুপাত করি কত লিখবো, বি ইনসাইড ইজ টু বি ইন্ড, এটা হয়ে যায় 2:1, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইছিলাম, কি সেটা হচ্ছে বলছি যে আউটসাইডে চৌম্বক ক্ষেত্র কেন আমাদের মানটা খুবই কম হয়, সলিনয়েডের বাইরে কেন চৌম্বক ক্ষেত্রের মান খুবই কম হয়, বা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে কেন 0 হয়। দেখো আমরা এটা জিনিসটা আলোচনা করছি এবার। চলো আমরা এখানে দেখে নিই। দেখো আমরা বললাম যে দীর্ঘ সলিনয়েডের ক্ষেত্রে কি বলেছিলাম, দীর্ঘ সলিনয়েডের ক্ষেত্রে পাকগুলো না, এই যে পাক দেখতে পাচ্ছ বৃত্তাকার পাকগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। এখন আমরা এই দুটো পাকের কথা চিন্তা করছি, এ একটা পাক, এ একটা পাক। তাহলে এর কারেন্টের ডাইরেকশন আমাদের দেখো, কারেন্টের ডাইরেকশন এইদিকে আছে, এটার এদিকে আসছে। তাহলে আমরা যদি বাইরে দেখি, তাহলে বাইরে দেখো এর জন্য চৌম্বক বলরেখাগুলো কেমন হচ্ছে, এর জন্য চৌম্বক বলরেখাগুলো দেখো, এটার জন্য বাইরের এই লুপের জন্য চৌম্বক ক্ষেত্র এইদিকে দেখো ঘুরছে, এটা হচ্ছে চৌম্বক বলরেখা, আর এটার জন্য চৌম্বক বলরেখা এটা। এখন এই যে পাশাপাশি দুটো লুপ আছে, এর জন্য চৌম্বক বলরেখাগুলো দেখো, এটার জন্য উপরের দিকে আর এটার জন্য নিচের দিকে। আর যেহেতু এরা খুবই কাছাকাছি অবস্থান করছে, একটা আপ একটা ডাউন, তার জন্য এই পাশাপাশি চৌম্বক বলরেখাগুলো কি হচ্ছে, পাশাপাশি দুটো চৌম্বক বলরেখাগুলো আউটসাইডে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ক্যান্সেল আউট মানে যেহেতু একটা আপ একটা ডাউন এবং খুবই কাছাকাছি অবস্থান করছে, তার জন্য এটা আমাদের এফেক্টটা কোথায় আছে, শূন্য। এফেক্টটা কোথায় যাচ্ছে, শূন্য। তাহলে এটার এফেক্ট শূন্য, এটার আর এটার এফেক্ট শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আউটসাইডে কি হচ্ছে দেখো, কিন্তু আমরা যদি বলি আর একটা কিন্তু খুবই অল্প পরিমাণ চৌম্বক ক্ষেত্র সবসময় বলরেখা বদ্ধ হয়, তো ভেতরে ঠিক আমরা বাইরের দিকে খুবই অল্প পরিমাণ চৌম্বক ক্ষেত্র এরকম ভাবে পাচ্ছি। এবং বাইরের চৌম্বক ক্ষেত্রটা যদি পাই সামান্য পেলেও আমরা কিন্তু সবগুলো ক্যান্সেল আউট হয় না। তাহলে আমরা দেখব যে বাইরে যদি চৌম্বক ক্ষেত্র থাকছে তবু কিন্তু বি এর মানটা খুবই নগণ্য। বি এর মানটা কেন নগণ্য, কারণ বলরেখাগুলো অনেক দূর দিয়ে ছড়িয়ে থাকে, অনেকটা দূর নিয়ে ছড়িয়ে থাকে বলরেখাগুলো বাইরে সাইডে। কার জন্য, আইডিয়াল সলিনয়েডের জন্য বলছি না, আদর্শ সলিনয়েডের জন্য না, ঠিক আছে, বাস্তব সলিনয়েডের জন্য চৌম্বক বলরেখাগুলো এটা একে অপরকে ক্যান্সেল আউট করছে, ঠিক আছে, কিন্তু সবগুলো ক্যান্সেল আউট হবে না। এটা দেখা যাচ্ছে কিছু ক্যান্সেল আউট হচ্ছে, আর বাকি যেটা বাইরে আছে, এই সাইডে যেটা বাইরে আছে সেটা বদ্ধপথ তৈরি করে দেয়, বদ্ধপথ, ঠিক আছে। তাহলে এই চৌম্বক বলরেখাগুলো অনেক দূরে ছড়িয়ে থাকে, অনেকটা দূর নিয়ে ছড়িয়ে থাকে, তার জন্য বি এর মানটা মানে কম পাবো, কোন একটা বিন্দুতে বি এর মানটা কম পাবো, কারণ বলরেখাগুলো অনেক দূরে অবস্থান করছে। কাছাকাছি থাকা বলরেখা মানে বি এর মান অনেক স্ট্রং, দূরে বলরেখা থাকা মানে আমরা কোনো পয়েন্টে বি এর মান খুবই কম। তাহলে এই কারণে আমি বলছি যে আউটসাইডে চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। একইভাবে দেখো এই নিচেকার জন্য কি হচ্ছে, এর জন্য এইদিকে আর বলরেখা আর এর ডাইরেকশন, আর এর জন্য উপরের দিকে। তাহলে এটা ক্যান্সেল আউট হচ্ছে, এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইরে আমরা বলরেখা পেলেও সেটা খুবই সামান্য পাচ্ছি, বি এর মানটা প্রায় 0-র কাছাকাছি ধরা হয়। তাহলে এই ছিল আমাদের সলিনয়েডের গল্প। সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের মান আমরা ক্যালকুলেট করলাম। আউটসাইডে কেন 0 সেটা বললাম, ইনসাইডে কত হয়, ইনসাইডে বললাম μ0ni, হ্যাঁ, ইনসাইডে সব একই থাকে। তো আমরা এতটুকু আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে।
আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাও, এবং তোমার ফোন নাম্বারটা অবশ্যই লিখে দাও, আমি তোমাকে কন্ট্যাক্ট করবো, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, যে 9073860939। এই নাম্বারে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে? ভয়েস করে পাঠিয়ে দেবে, আমি তোমার ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো অবশ্যই, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।